আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান আমাদের ট্রিপল এ কোর্সে অর্থাৎ এলিমেন্টারি ইংলিশ এপিসোডের সেকেন্ড ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে, ঠিক আছে? সো আমরা যেগুলো জিনিস শুরু করার আগে পিছনের জিনিসটা যদি একবার দেখে নিই তাহলে আমার মনে হয় ভালো হয়। যেহেতু আমরা একটা সিকোয়েন্সারি যাচ্ছি, তাহলে আমরা যদি অ্যাট লাস্ট যদি আমরা কিছু অচিভ না করতে পারি তাহলে তো সেটা কেমন হয়, ভালো হবে না ডেফিনেটলি। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে 2 মিনিট কিংবা 3 মিনিট আমাদের পূর্বের যে পড়াগুলো ছিল সেগুলো একটু রিভিশন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে আমরা সেন্টেন্স শুরু করার আগে যে কালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, মানে ডে ওয়ানে, আজকে ডে টু, তো ডে ওয়ানে আলোচনা করেছিলাম কি নিয়ে? সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, প্রেডিকেট নিয়ে আলোচনা করেছিলাম, অবজেক্ট নিয়ে, প্লাস আলোচনা করেছিলাম কমপ্লিমেন্ট নিয়ে। এই 4টা টপিক নিয়ে আলোচনা করছি। তোমরা যারা দেখছো তারা তো আশা করি বুঝতে পারছো, এখন রিভিশন হয়ে যাবে। আর যারা দেখো না তারা আশা করি দেখে নিবে, ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করছিলাম। যে সাবজেক্ট বলছিলাম যে একটা বাক্যের প্রথম দিক দিয়ে যে শব্দটা থাকে সেটাকে সাবজেক্ট বলি, কিন্তু সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। যেমন এক্সেপশনাল দেখাইছিলাম যে দেয়ার দ্বারা এবং হেয়ার দ্বারা যখন বাক্য গঠিত হয় তখন কি সেটা সাবজেক্ট হয় না, তখন সেটা প্রেডিকেট হয়ে যায় হিয়ার দেয়ার। আর সাবজেক্টের ক্ষেত্রে আরও একটা ছিল যে আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ওইখানে ইউজও থাকে। সুতরাং যদি তোমাকে বলে কাম হিয়ার, এখানে আসো, তার মানে এখানে সাবজেক্ট কিন্তু ইউ না বললেও সাবজেক্টটা ইউ, আর প্রেডিকেটটা হচ্ছে বাকিটুকু। তাহলে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে একটু বললাম। আর অবজেক্টটা নিয়ে আলোচনা করছিলাম। অবজেক্ট ছিল মূলত 2 ধরনের। একটা ছিল কি ইনডিরেক্ট অবজেক্ট, আর হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করে, আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক কোনো কিছুকে নির্দেশ করে। একটা বাক্যে যদি 2টা অবজেক্ট থাকে, আবার একটা অবজেক্টও থাকতে পারে। যখন 2টা অবজেক্ট থাকবে তখন আমরা বসাবো কি আইওকে, মানে ইনডিরেক্ট অবজেক্টকে আগে বসাবো, তারপর ডাইরেক্ট অবজেক্টকে বসাবো। কখনো যদি আমি ডাইরেক্ট অবজেক্টকে আগে বসাতে চাই তখন আমাকে একটা মাঝখানে ফর অথবা টু ইউজ করতে হবে। এক্সাম্পল দিয়েছিলাম কি, যে শি সেন্ট মি অ্যান ইমেল। এখন যদি আমি একটি অ্যান ইমেলকে আগে নিয়ে আসতে চাই তাহলে শি সেন্ট মি অ্যান ইমেল, শি সেন্ট অ্যান ইমেল ফর মি অথবা টু মি, এভাবে মাঝখানে টু ফর যোগ করতে হবে। আর কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করেছিলাম যে সাবজেক্টের পরিপূরক এবং অবজেক্টের পরিপূরক, দুইটার পরিপূরক হলে তখন সেটা হবে কি কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট যেহেতু পরিপূরক, দ্যাটস ওয়াই সেটাকে সাবজেক্টকে এবং অবজেক্টকে ইন্ডিকেট করে। তাহলে একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটার মাঝখানে যদি ইকুয়াল দেওয়া যায় তখন সেটা হবে কি কমপ্লিমেন্ট, আর যদি ইকুয়াল দেওয়া না যায় তখন সেটা কমপ্লিমেন্ট হয় না। এটুকু আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে, ঠিক আছে? তো আমি ধারাবাহিকভাবে একটু বলে নিই প্রথমে যে আমরা জানি কি কতগুলো আলফাবেট মিলে একটা কি হয়, শব্দ হয়, এবং কতগুলো শব্দ মিলে একটা কি হয়, কতগুলো শব্দ মিলে একটা সেন্টেন্স হয়। সো আমরা আজকে সেন্টেন্সটা দেখবো। তার মানে সেন্টেন্স বলতে কি বোঝানো হচ্ছে, যে কতগুলো সেন্টেন্স মানে কতগুলো ওয়ার্ড এর সমষ্টি। সেন্টেন্স বোঝাচ্ছে কি কতগুলো ওয়ার্ডের সমষ্টি। এখানে আমি একটা কালকে বলেছিলাম যে সবচেয়ে শুরু সেন্টেন্স হচ্ছে গো। কোথাও যদি গো দেখো এটা সেন্টেন্স, যদিও একটা ওয়ার্ড, কিন্তু এখানে একটা ওয়ার্ড না, এখানে ইউ আছে, ঠিক আছে? তার মানে এখানে 2টা ওয়ার্ড, যেহেতু ইউটা দিতে হয় না তার মানে আমরা বাহ্যিকভাবে দেখি একটা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 2টা থাকে। সুতরাং সবচেয়ে শুরু সেন্টেন্স হচ্ছে কি গো। আর সবচেয়ে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম আই এবং এ, ওগুলো মাথায় রাখবে। আর আজকে আর 2টা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে এরকম যে সবচেয়ে বড় ওয়ার্ড কি, একটা রোগের নাম, সেটা হচ্ছে মানে বড় ওয়ার্ড, সবচেয়ে বড় ওয়ার্ডটা হচ্ছে এরকম যে নিউ মোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকবল কোনিওসিস। ওরে বাপ, দেখছো কতটুকু বড়? এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
45টা লেটার। হিসাব করছো কত বড় একটা শব্দ? এটা সবচেয়ে বড় শব্দ। কি বানানটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোবল কেনোকোনিওসিস, একটা ফুসফুস জাতীয় রোগের নাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড। আর এখন যদি বলি তোমাকে, এগুলা কম্পিটিশনে আসে, তোমার পরীক্ষায় আসবে না, কোথাও আসবে না। যদি তোমাকে জিজ্ঞেস করে, তোমার প্রতিভাটা কিন্তু যাচাই করার চেষ্টা করে অনেক কম্পারেটিভ মানে কম্পিটিশনে আসে না, যেমন সংবর্ধনা বা অন্য কোনো ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ওই সকল ক্ষেত্রে দেখা যাবে যে এই মানে এইগুলো জিজ্ঞেস করে। সো এইগুলো সাধারণ জ্ঞানের ভিতরে তুমি রাখতে পারো। তাহলে আমি যদি তোমাকে বলি, আরেকটা হচ্ছে কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সবগুলো লেটার এক বাক্যে, মানে সবগুলো যে লেটার 26টা লেটার্স, হ্যাঁ, ওই সবগুলো লেটার্স একটা বাক্যে থাকবে। তো সেই বাক্যটা কি তোমরা সকলে জানো আশা করি। এটা হচ্ছে কুইক, আচ্ছা, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। A quick brown fox jumps over the lazy dog. এটা হচ্ছে তোমার সবচেয়ে এখানে ফক্সেস না, একটা ফক্স, যেহেতু একটা বলছি, a quick brown fox, ঠিক আছে। A quick brown fox jumps over the lazy dog, মানে একটা বাক্য, যে বাক্যটার মাঝে কি সবগুলা লেটারই আছে। তাহলে এগুলো হচ্ছে মূলত কি সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত ইংরেজি ইয়ার ক্ষেত্রে। তাহলে চলো মূল পড়া যায়, ঠিক আছে। এগুলো মাঝখানে বলে নিলাম, মানে প্রত্যেকটা ক্লাসে যদি একটা বলে দেই তাহলে মনে হয় না, মানে মনে হবে যে একটু শান্তি পাওয়া যায় পড়ালেখা করে। তাহলে দেখো এখন সেন্টেন্স নিয়ে আলোচনা করি। তার মানে সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি। তাহলে সেন্টেন্সকে দেখো অর্থগত দিক দিয়ে কেউ বলে 4 প্রকার, কেউ বলে 5 প্রকার। বুঝতে পারছো? গ্রামাটিক্যাল কনসেপ্ট অনুযায়ী 4 প্রকারও বলা চলে, 5 প্রকারও বলা চলে, কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে 5 প্রকার। কিন্তু সেটাকে 4 প্রকার বলে কিন্তু সেই মহামারী আকার ভুল হবে না। কেন সেটা আমি তোমাকে একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা সাধারণ যদি বাক্য বলি সেটা হচ্ছে আই হেল্প ইউ। কি বাক্য? সবাই পারো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। কিন্তু যখনই আমি একখানে মেয়ে দিয়ে দেব তখন সেটা হবে কি অপটেটিভ বাক্য। এখানে মেয়ে দেওয়ার কারণে, কেবল একটা শব্দ মেয়ে যোগ করার কারণে সেটা হয়েছে কি অপটেটিভ। তাই অনেকে কি করেন যে অপটেটিভ একটা সেন্টেন্স আলাদা ক্লাসিফিকেশন, ওইটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত করেন। তার মানে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বিশেষ প্রকার। বুঝতে পারছি? অপটেটিভ সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বিশেষ প্রকার, অনেকে মনে করেন, আবার অনেকে আলাদাভাবে এটা দেখান। তাহলে আমরা আলাদাভাবেই দেখব, কোনো সমস্যা নেই। তাহলে সেন্টেন্সকে অর্থগত দিক দিয়ে আমরা দেখব কয় প্রকার? 5 প্রকার, ঠিক আছে। তাহলে 5 প্রকারটা কি কি? তাহলে হচ্ছে সেন্টেন্সের 5 প্রকার। তাহলে আমরা অর্থগত দিক দিয়ে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করি, ঠিক আছে। আবার গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। সো প্রথমে আমরা অর্থগত দিক দিয়ে যে 5টা ভাগ করছি সেই ভাগগুলোর একটু এক্সপ্লেনেশন দেখব, তারপরে যে 3 প্রকার সেটার একটু এক্সপ্লেনেশন দেখব, তাহলেই আজকে আশা করি শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা আমরা এই এখন যেহেতু আমরা একটু বয়সে বড় হয়েছি, সুতরাং আমরা এখন চেষ্টা করব সবগুলা স্ট্রাকচারালি ব্যাখ্যা করতে, ঠিক আছে, সবগুলা স্ট্রাকচারালি ব্যাখ্যা করতে। তাহলে আমি অ্যাসার্টিভ ক্ষেত্রে স্ট্রাকচারটা দেব। স্ট্রাকচার দেখো, তাহলে সেটা কি হবে? এখানে দুইটা স্ট্রাকচার হবে, দুইটা স্ট্রাকচার দেখাচ্ছি। একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। আর সেকেন্ড যে স্ট্রাকচারটা হবে সেটা হবে দেয়ার অথবা হেয়ার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আর বাকিটুকু ফুল স্টপ।
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম দুই ক্লাসিফিকেশন হবে। এখন যদি তোমাকে বলে যে অ্যাসার্টিভ মানে কি, তুমি অর্থটা মনে রাখো। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক। তার মানে তোমার যদি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তাহলে তুমি বলবা কি, যে সেন্টেন্স দ্বারা, যে বাক্য দ্বারা, যেহেতু সব বাক্য দ্বারা অর্থপূর্ণ মিনিং আসে, তার মানে যে অর্থপূর্ণ বাক্য দ্বারা বিবৃতিমূলক কোনো কিছু বোঝায় তাকে বলা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর স্ট্রাকচারটা হবে কীরকম, এরকম হবে স্ট্রাকচার। আর যদি নেগেটিভ হয় তাহলে তুমি বারের সাথে নট যোগ করে দাও, হয়ে যাবে। এখানে বারের সাথে নট যোগ করে দাও, নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভের জন্য আলাদা স্ট্রাকচার দেওয়ার মনে হয় না প্রয়োজন আছে, ঠিক আছে। তার মানে এই দুইটা হচ্ছে স্ট্রাকচার। এখন দেখো, আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে দেখাইছি যে একটা বাক্য যদি দেয়ার দ্বারা শুরু হয়, এরকম দিছিলাম যে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। ধরো এরকম একটা বাক্য আসলো, তাহলে এই স্ট্রাকচারের সাথে মিলাও। এবং এটা এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ক্লিয়ার। এবং স্ট্রাকচারালি মিলালে দেখা যাবে যে দেয়ার হেয়ার, এখানে দেয়ার আছে, মানে অবলিক মানে এই দুটা থেকে একটা থাকতে পারে। সো দেয়ার আছে, তারপরে বার এন্ড যে সাবজেক্ট, সাবজেক্ট কোনটুকু, স্কুল, সাবজেক্ট কোনটুকু, স্কুল। আর হচ্ছে ইন আওয়ার স্কুল হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমি বলছিলাম যে এখানে সাবজেক্ট কতটুকু, দেখো তো সাবজেক্ট হচ্ছে স্কুল, সাবজেক্টে কি স্কুল, তার মানে ইনি হচ্ছে তোমার সাবজেক্ট, আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। এটুকু হচ্ছে প্রেডিকেট। আর যেহেতু ইন আওয়ার স্কুল মানে একটা স্থান নির্দেশ করছে, সুতরাং এটা অবশ্যই হবে কি অ্যাডভার্ব, ঠিক আছে। সো অ্যাডভার্বে ব্যাখ্যায় পরে যাচ্ছি, সমস্যা নাই। তাহলে এখানে দেখো, তার মানে এই দ্যারিসটা কি এখন বুঝতে পারছো, এটা কিন্তু সাবজেক্ট অবশ্যই না। এখন দেখো, আমরা জানি কি কোনো বাক্যে, দেখো এখন আমরা রাইট ফর্ম ভার্বসে চলে যাচ্ছি। কোনো বাক্যে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় কি প্লুরাল। তাহলে এখন দেখো, এখানে সাবজেক্টটা আমি চিহ্নিত করতে লাগছে, ভার্বটা মিস করতে পারবো। রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে এখন যদি ইসটা না থাকে, ধরো এখানে দিয়ে দিল, এখানে দিয়ে দিল ইস অ্যান্ড দিয়ে দিল আর, দুইটা দিয়ে দিল। এখন দেখো, এখানে ইজ হবে না আর হবে, তুমি কনফিউজ কেন, তুমি সাবজেক্ট ছিল না, তুমি সাবজেক্ট ভাবতেছো দেয়ার। এখন দেয়ার যদি সাবজেক্ট হয়, দেয়ার সাথে কি বসে, দেয়ার আরও তো বসে, দেয়ার ইজও তো বসে, হ্যাঁ। তো তুমি একদম মেলা কনফিউজ। সো তোমাকে কি করতে হবে, অবশ্যই যে সলিড যে ভার্বটা মানে সঠিক যে ভার্বটা সেটা বের করতে হবে। তার মানে এখানে সঠিক সাবজেক্টটা বের করতে হবে। তার মানে সঠিক সাবজেক্ট হচ্ছে স্কুল, তাই তো। তাহলে স্কুল মানে কি, একটা স্কুল। একটা স্কুল কি প্লুরাল, অবশ্যই না, সিঙ্গুলার। দ্যাটস ওয়াই যেহেতু একটা স্কুল, সুতরাং ইস। এখানে যদি টু বলা থাকতো, টু স্কুল, একটা গ্রামে দুটো স্কুল থাকতে পারে না, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। এখানে যত থাকবে, যদি বহু সংখ্যক থাকে তাহলে আর, যদি একটা থাকে তাহলে সেটা ডেফিনেটলি হবে কি ইস হবে। বুঝতে পারছি। তার মানে তুমি যদি বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে রাইট ফ্রম ভার্বস সবগুলোই কভার হয়ে যাবে, এক একটা ক্লাসে এক এক টপিকটা আসবে। আর তুমি যখন মিলায় পড়তে পারবা, একটার সাথে আরেকটা কম্বিনেশন মানে ক্যাচ করতে পারবা, তখন কিন্তু তোমার পড়ালেখাটা মজা লাগবে। তাহলে একটু দেখাই নিলাম এখানে কি হতে পারে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার দুইটা মাথায় রাখবে। আর উদাহরণ দেওয়ার দরকার নাই, তুমি দেখে নিও বই থেকে, মানে উদাহরণ সব এই এই দুইটা স্ট্রাকচার আওতায় আসবে, ঠিক আছে। তারপরে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কি হতে পারে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম হতে পারে, WH ওয়ার্ড থাকতে পারে, WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অ্যান্ড ডেফিনেটলি আসতে থাকবে কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরকম থাকতে পারে, WH কোয়েশ্চেন থাকতে পারে। যদি WH কোয়েশ্চেন না থাকে তাহলে সেখানে কি থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব থাকে, দেন থাকতে পারে ভার্ব, দেন থাকতে পারে সাবজেক্ট, দেন ভার্ব প্লাস এক্সটেনশন, দেন কি থাকবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে এখন যদি তোমাকে কোয়েশ্চেন করে, ইন্টারগ্রেটিভ মানে কি জিজ্ঞাসা সূচক, প্রশ্ন সূচক। তোমাকে যদি বলে কাকে বলে, তাহলে যে অর্থপূর্ণ শব্দ সরি বাক্য দ্বারা, যে অর্থপূর্ণ বাক্য দ্বারা কি প্রশ্ন করা বোঝায়, কোনো কিছু জানতে চাওয়া বোঝায়, কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়, সেই সকল বাক্যকে বা সেই বাক্যকে কি বলা হয়, প্রশ্নবোধক বাক্য বলা হয় বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। এখন আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে তার অনেক ধরনের টাইপ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো হতে পারে। ধরো এখানে ভার্ব প্লাস এক্সটেনশন হলো একটা, তার ফুল স্টপ। সেকেন্ড ধরো থাকলো প্লিজ, প্লিজ অথবা থাকলো কাইন্ডলি, কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ডোন্ট অর নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এছাড়া থাকতে পারে মনে করো যে লেট প্লাস
তার মানে এখানে কি থাকতে পারে, লেট, তারপরে লেটের পর অবজেক্ট থাকতে পারে, দেন ভার্ব, দেন হচ্ছে এক্সটেনশন থাকতে পারে। এখন যদি তোমাকে আমি এক্সাম্পল বলি, তাহলে এখানে দেখো ভার্বের পর এক্সটেনশন, যেমন কাম হিয়ার, গেট আউট, এরকম হতে পারে। তারপর প্লিজ ডু দ্য সাম, প্লিজ হেল্প মি, প্লিজ লেট আস গো আউট, এরকম যে কোনো ইয়া হতে পারে। আর হচ্ছে ডোন্ট, নেভার, নেভার টেল এ লাই, এরকম অনেক বাক্য হতে পারে। তোমার মূল কনসেপ্টটা হচ্ছে তুমি যখন এইগুলো দেখবা, এই স্ট্রাকচারগুলো দেখবা, তখন তুমি সেটাকে আইডেন্টিফাই করবা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এগুলো থাকলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তুমি স্ট্রাকচারটি মনে রাখো, তাহলে তোমার বাকিগুলো ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে এরকম যে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুই স্ট্রাকচার হয়, স্পেশালি এটা না হলেও এটা হয়। তারপর মেয়ের পর তুমি সাবজেক্ট বা এক্সটেনশন দিতে পারো। ঠিক আছে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেটা হবে কি, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা স্ট্রাকচার, এটা নিয়ে তোমার বেশি একটা প্যারা নিতে হবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর যে এক্সক্লামেটরি সেন্টেন্স, ওইটার ক্ষেত্রে দেখ, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো স্ট্রাকচার হয়, 5টা স্ট্রাকচার হয়। কয়টা, 5টা চ্যাপ্টার, কয়টা, 5টা স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই 5টা স্ট্রাকচার হয়। ঠিক আছে, প্রথম স্ট্রাকচারটা হচ্ছে হুডে থাকতে পারে, এলাস থাকতে পারে, ফাই থাকতে পারে, তারপর হার্স থাকতে পারে, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এরকম হবে। আর সেকেন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে হোয়াট অ্যান, মনে রাখবে হোয়াট থাকলে অ্যান হবে, হোয়াট থাকলে অ্যান হবে, হাউ থাকলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে স্ট্রাকচারটা এই দুইটা কিন্তু বেশি ইউজ হয়, এই দুইটা বেশি ইউজ হয়। যখন তুমি ট্রান্সফর্ম করবা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স, তখন কিন্তু এই দুইটা দেখতে মানে বেশি আসবে, এই দুইটার ক্ষেত্রেই বেশি আসবে। সুতরাং এই দুইটা ভালো করে মনে রাখবে। আর প্রথমটা, আর এই দুইটা একটু মানে এক্সেপশনাল কম আসে, সুতরাং এই দুইটা তোমাকে কম মনে রাখলেও হবে, তবে জেনে রাখার জন্য ক্ষতি নাই, তো জেনে রাখতে পারো। সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ, এন্ড হচ্ছে সাবজেক্ট ভার্ব সাচ অ্যান অবজেক্টিভ হচ্ছে নাউন। এখানে এক্সাম্পল যদি বলে, তাহলে প্রথমটা হুরে, উই হ্যাভ অন দ্য গেম, আর বলতে এলাস আই এম অন, মানে এরকম আরো ফাই, যে ছি তুমি এরকম কাজটা করতে পারলে, এরকম মানে আবেগ সূচক যে সকল শব্দ আসে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। আর হোয়াট অ্যান, হোয়াটের পর অ্যান অবশ্যই আসবে, তারপর মানে এক্সটেনশন হচ্ছে বাকি যা লাগে অর্থপূর্ণ করার জন্য সেগুলো বুঝবে। তারপর হাউ অ্যাডজেক্টিভ, তারপরে এখানে বলতে পারি যে সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ, এখানে একটা যে উদাহরণ বলে, যেমন এটা দিস ইজ সো বিউটিফুল, দিস, তারপর ভার্ব ইজ সো বিউটিফুল, তাহলে এটা হতে পারে। আবার যদি সাবজেক্ট ভার্ব সাচ অ্যান, দিস সাচ এ কাইন্ড পারসন, ইউ আর সাচ এ কাইন্ড পারসন, তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে 5টা ভাবে হতে পারে, 5টা স্ট্রাকচার একটু মাথায় রাখো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি অর্থগত দিক দিয়ে 5 প্রকার। এখন দেখবো আমরা গঠনগত। গঠনগত দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এন্ড থার্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো ট্রান্সফর্ম কিন্তু আরো ইম্পর্টেন্ট, মানে এক্সামে আসে। সো এইগুলা ট্রান্সফর্ম করার আগে এগুলো তো আমাকে চিনতে হবে, তাই না? সো আজকে যেহেতু বেসিক লেভেলের ক্লাস, সুতরাং এগুলো আমরা আইডেন্টিফাই করা শিখবো আগে। তাহলে দেখো সিম্পল বলতে কি বোঝায়? সিম্পল বলতে অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ বাক্য, যেমন সাধারণ বাক্য আই ইজ এ বয়, একদম সাধারণ বাক্য দিলাম। তাহলে সিম্পলের ক্ষেত্রে এরকম থাকবে, মানে একদম সাধারণ বাক্য থাকবে। এখানে দেখো একটা থাকবে সাবজেক্ট, সাবজেক্ট, একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা থাকবে ফিনিট ভার্ব। দুইটা শর্ত, একটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফিনিট ভার্ব থাকবে। ঠিক আছে, এখন ফিনিট ভার্বটা কি আমি এখন বারবার ক্লাস করে নেই, বারবার ক্লাস আছে আমার এই সিরিজে, পরে তোমরা দেখতে পারবে। সো এখন মনে রাখো ফিনিট ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেটা সাবজেক্টের পাশে বসে। কোথায় বসে? সাবজেক্টের পাশে বসে। সাবজেক্ট তুমি জানো, তাহলে সাবজেক্টের পাশে যে ভার্বটা বসে সেটা হচ্ছে ফিনিট ভার্ব। আর একটা ভার্ব হচ্ছে নন ফিনিট ভার্ব, সেটা হচ্ছে সাবজেক্ট থেকে দূরে, মানে দূরবর্তী স্থানে বসতে পারে, আবার কাছেও বসতে পারে। যদি কাছে বসে তাহলে তোমার মনে এরকম হবে যে হি ইজ, তারপর ফুল স্টপ। তার মানে যখন ভার্বের সাথে ফুল স্টপ দেখবে তখন সেটা হবে নন ফিনিট ভার্ব। ঠিক আছে, তাহলে এখন সিম্পল সেন্টেন্সের কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে। এখানে একটা বাক্য, একটা বাক্য, এটাকে আমি একটা বাক্য, একটা ক্লোজও বলতে পারি। তাহলে এটা একটা ক্লোজ, একটা ক্লোজ।
এটা একটা বাক্যও আবার একটা ক্লোজও। তো একটা ক্লোজের মাঝে কি কি আছে, একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব আছে, তাহলে এটা হবে কি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স দেখা হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে। একটা কমপ্লেক্সে দুইটা সিম্পল থাকবে। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। দেখো এখানে একটা কমা আছে, মাঝখানে কমা আছে না, আর একটা কি আছে, অতিরিক্ত কন্ডিশনাল শব্দ আছে। এখন এই দুইটা বাদ দিলে ইফও নাই কমাও নাই, তাহলে দুইটা অংশ আছে, এটা হচ্ছে ইউ ওয়ান্ট আর হচ্ছে আই উইল হেল্প ইউ। দেখো ইউ ওয়ান্ট এবং আই উইল হেল্প ইউ দুইটা দুই ক্লোজ, দুটো হচ্ছে দুই ক্লোজ। এখন একটার সাথে যখন আমি ইফ দিয়ে দিলাম, মানে যে সকল কনজাংশন দিয়ে দিলাম, এই কনজাংশন যার সাথে দিছি সেটা হয়ে যাবে কি একটা ক্লোজ, এবং আরেকটা হবে অপরবর্তী একটা ক্লোজ। এখন ক্লোজের আর ডেফিনেশন আছে, আমি ক্লোজ নিয়ে একটা ক্লাস দেবো, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, মানে যেটা আরেকটার উপর নির্ভর করে, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আমি যদি এইটুকু বাদ দিই, ধরো এইটুকু নাই, আই উইল হেল্প ইউ একটা শব্দ মানে একটা বাক্য, তখন সেটা হবে কি সিম্পল সেন্টেন্স। যখন এরকম কন্ডিশন দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিট ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিট ভার্ব থাকবে। এখানে একটা ওয়ান্ট আছে, আরেকটা আছে এখানে উইল হেল্প, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, দুইটা ভার্ব আছে। তার মানে এখানে দুইটা ভার্ব থাকবে, ফিনিট ভার্ব থাকবে, এবং যে সাবজেক্ট আছে ইউ হচ্ছে আই, দুইটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে। এবং এখানে দুইটা ক্লোজ থাকবে, ক্লোজ কয়টা, দুইটা ক্লোজ, দুইটা ক্লোজের মাঝে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। মানে এইটুকু মাথায় রাখো, পরবর্তী যখন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো তখন এগুলো দেখতে পারবে। তার মানে একটা থাকবে, একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকবে, দুইটা থাকবে সাবজেক্ট, দুইটা থাকবে ফিনিট ভার্ব, দুইটা থাকবে ক্লোজ, আর ক্লোজের মাঝে একটা অংশ থাকবে সাবঅর্ডিনেট, হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আর কতগুলো শব্দ আছে, সেটা হচ্ছে যে এরকম শব্দ, এরকম মাঝখানে কমা থাকবে, আবার এরকম শব্দ থাকবে, যে আমি শব্দগুলো তোমাকে লিখে দিই। এই শব্দগুলো হচ্ছে, তাহলে এখানে কয়েকটা শব্দ লিখলাম, যে শব্দগুলো অ্যাজ ইউজুয়াল যদি কোনো বাক্যে থাকে তখন তুমি সেটা বলবে কি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। কি শব্দ, সিন্স, অ্যাজ, টিল, আনটিল, দো, অ্যালদো, ইফ, তারপরে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর আনলেস, অ্যাজ ইফ, অ্যাজ দো, আরও আছে অনেকগুলো শব্দ আছে, সেগুলো যদি বসে তখন তুমি সেটাকে বলবা কি কমপ্লেক্স সেন্টেন্স। সো তোমার কয়েকটা কাজ হবে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার ক্ষেত্রে তুমি মনে রাখবে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিট ভার্ব থাকবে, দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজের মাঝে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হবে, যেটা কি যেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমি আলাদাভাবে সিম্পল সেন্টেন্স বলতে পারবো। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করবে অর্থ প্রকাশের ক্ষেত্রে, আর এই শব্দগুলো থাকবে। এখন মনে রাখবে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, যদি এগুলো যদি প্রথমে আসে, যেমন আমি তোমাকে প্রথমে একটা সেন্টেন্স দেখাইছিলাম ইফ দ্বারা, তার মানে ইফটা প্রথমে আসছে, এই শব্দগুলো ভিতরে ইফ আছে, ইফটা প্রথমে আসছে, প্রথমে আসার কারণে মাঝখানে একটা কমা দিছি। যদি সামহাও এইগুলো যদি মাঝখানে চলে যায় তাহলে সেখানে কিন্তু কমা হবে না, ঠিক আছে, তাহলে আর কমা হবে না। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো যখন আমরা এই সকল ট্রান্সফর্মের ক্লাসটা নেব, ঠিক আছে। তাহলে এখন এটুকু মনে রাখো। এখন আসো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কতগুলো শব্দ আছে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের মতো কম্পাউন্ড সেন্টেন্সই দুইটা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিট ভার্ব থাকবে, দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই হবে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, তুমি এটা বলতে পারো। তুমি এটাকে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন মানে নিরপেক্ষ, আর প্রিন্সিপাল ক্লজটা মানে বেশি পরিচিত, তুমি প্রিন্সিপাল ক্লজও বলতে পারো। তার মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এখন দেখো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু দুইটাই সেম, তার মানে দুইটা আলাদা আলাদা কি দুইটা সিম্পল সেন্টেন্স। এই বাক্যে দুইটা আলাদা আলাদা দুইটা সিম্পল সেন্টেন্স। এখন দুইটা যদি সিম্পল সেন্টেন্স যদি সামহাও কিছু শব্দ যেগুলোকে আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে এরকম যে ফ্যান্স বয় শর্টকাটে প্রকাশ করা হয়। এতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, এসতে হচ্ছে সো, বিতে হচ্ছে বাট, উতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট। দেখো এই মাত্র 7টা শব্দ, 7টা শব্দ যারা যখন
দুইটা সিম্পল সেন্টেন্স, দেখো প্রিন্সিপাল ক্লোজ মানে সিম্পল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লোজ মানে সিম্পল সেন্টেন্স, দুইটা সিম্পল সেন্টেন্স যদি এই সকল ওয়ার্ড দ্বারা যদি কানেক্ট থাকে, ঠিক আছে, যদি কানেক্ট থাকে তখন সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? এই সকল বাক্য যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমি যদি তোমাকে সহজ অর্থে একটা উদাহরণ দিই যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখন দেখো হি ইজ পোর এইটুকু একটা শব্দ, সরি একটা বাক্য, এই বাক্যটা কি? অবশ্যই যদি এইটুকু না থাকে তাহলে এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, দ্যাটস সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন যদি বাট এর আগেটুকু বাদ দেই, হি ইজ অনেস্ট, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু যখন আমি এই দুইটা সিম্পল সেন্টেন্সকে একটা শব্দ বাট, যেখানে বাট আছে, এই বাট দ্বারা যখন অ্যাড করে দিয়েছি দুইটা সেন্টেন্সকে, দুইটা সিম্পল সেন্টেন্সে যখন আমি বাট দ্বারা অ্যাড করলাম তখন সেটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এখন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো শর্ট করে লিখতে পারি, যেমন দেখো এখানে সাবজেক্ট হি, এখানেও হি, ইজ, এখানেও ইজ, যেহেতু এখানে এগুলো আছে তার মানে এইটুকু আমি বাদ দিতে পারি। কি জন্য বাদ দেবো? সেন্টেন্সের ভাবগত মানে একটা সৌন্দর্য, সে সৌন্দর্যের কারণে। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, ঠিক আছে। এখন তুমি যখন এটা কনভার্ট করবা তখন কিন্তু তোমাকে এখানে ধরে নিতে হবে যে হি ইজ আছে, সেটা কনভার্টের সময় আমরা আলোচনা করবো না। এখন আমরা মনে রাখো যে সৌন্দর্যের জন্য কিছু মাঝখানে বাদ দেওয়া যায়, কিন্তু তোমাকে যদি সম্পূর্ণ শব্দ বলতে বলে তখন তুমি বলবা কি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে। তার মানে এইটুকু ছিল বেসিক। আর মানে সেন্টেন্সের ক্ষেত্রে বেসিক, সেন্টেন্সে অর্থগত দিক দিয়ে আবার গঠনগত দিক দিয়ে যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলো এবং প্রকারের যে মিনিংটা সেটা বোঝাইলাম। আর মানে কিভাবে কি হয়, কোনটা থেকে কনভার্ট হয়, এগুলো থেকে পরীক্ষায় তো কনভার্টই আসে। যেমন কি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার সিম্পল থেকে কম্পাউন্ড, এরকম পরিবর্তন আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এরকমভাবে কনভার্ট হয়, মানে পরিবর্তনগুলো এক্সামে আসে। সো সবগুলোর ক্ষেত্রে আমার দরকার আর কি মূল কনসেপ্ট ক্লিয়ার থাকলে তখন তুমি এমনি পরিবর্তন করতে পারবা। আর পরিবর্তন করার ক্ষেত্রে কোথাও ভুল হয়েছে কিনা তখন তুমি ইজিলি ধরতে পারবা, কারণ তুমি তো সবগুলো স্ট্রাকচারালি সবগুলা জানোই, তখন ভুল হলেও তুমি ধরতে পারবা। আর কনভার্ট করতে তোমার ভালো লাগবে, তখন মুখস্থ নির্ভরটা একটু কমে যাবে, ঠিক আছে। তাহলে এটুকু আজকে আপাতত এ পর্যন্ত থাক, সেন্টেন্স নিয়ে আলোচনা করছে। তাহলে মোটামুটি আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে। আর তোমাদের যারা, আমি আবারও বলি, তোমাদের যারা উপকারে আসছে যাদের, তারা ডেফিনেটলি তোমাদের বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার করবা। মানে শেয়ার করবা কী জন্য? সেটা হচ্ছে পড়ালেখা নিজের ভিতরে রাখলে হয় না। পড়ালেখা যত প্রসার করবা, যত ছড়াই দেবা, তত পড়ালেখা হবে। তুমি যেটা পারো তুমি তোমার ফ্রেন্ডকে বোঝাবা, দেখবা তোমার ভিতরেও একটা শান্তি কাজ করবে, পড়ালেখার আনন্দ ফিরে আসবে, সতেজতা ফিরে পাবে। তাহলে আজকে তোমাদেরকে শেষ মুহূর্তে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে। যে ধরো এখন যে বয়সটা আছে সেই বয়সের ক্ষেত্রে তোমার কতটুকু পড়া লাগবে, একটু ইন্সপিরেশনের জায়গা থেকে আমি একটু কথাটি বলতে চাই। আশা করবো মানে চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসের শেষেই কিছু কিছু বলা। তাহলে আজকে একটা টপিক বলি যে তোমার পড়ালেখাটা কতটুকু পড়তে হবে, কীভাবে পড়তে হবে, ঠিক আছে। ধরো তুমি এখন যেই পর্যায়ে আসছো, ধরো তুমি আমার লেভেলে আসছো, ধরো তোমার এখন বয়স হচ্ছে তোমার 16, 17, 18 বছর। এখন তোমার কতটুকু পড়তে হবে, দৈনিক কতটুকু ঘুমাতে হবে। এখন আমি যদি বলি তোমাকে দৈনিক 20 ঘন্টার পড়া পড়তে হবে, আমি এটাকে সর্বনিম্ন ধরবো। আমি ধরবো তোমাকে দৈনিক 24 ঘন্টার পড়াই পড়তে হবে। এখন আমি কিন্তু বলি না 24 ঘন্টা পড়তে হবে, আমি বলছি 24 ঘন্টার পড়া পড়তে হবে। এখন এরকম হয় যে আমাদেরই যে আমরা যেই ক্লাসটাতে পড়ি, আমাদের সকলের দেখা যে আমরা যে ক্লাসটাতে পড়ি সেই ক্লাসে দেখা যায় যে অমুক ছাত্র একই ক্লাসে রুল হয় 1, আবার অমুক ছাত্র একই ক্লাসে রুল হয় কত, সবার লাস্টে, সবার শেষে। এখন এই ভেরিটি কেন করে? ভেরিটা হচ্ছে এরকম যে প্রথম যেই রুল, যার প্রথম রুল সে পড়ে, আবার যে লাস্ট যেই রুল সেও পড়ে, কিন্তু দুইজনে পড়ালেখার ডিফারেন্সটা আছে। ডিফারেন্সটা এখানেই যে সে যে পড়াটা পড়ে, ধরো সে 2 ঘন্টা দৈনিক 10 ঘন্টা পড়ে, আবার ও 10 ঘন্টা পড়ে। এখন ওরটা পড়ালেখা কাজে আসতেছে না, আবার ওরটা আসতেছে বিদায় সে রুল 1। এখন কীভাবে আসতেছে এটা একটু বলি। যে আমরা যখন পড়ালেখা করি তখন স্পেশালি আমাদের কয়েকটা মানে স্টেজ আছে, যে স্টেজে যদি আমরা থাইকা পড়ালেখা করতে পারি তখন কিন্তু সেটা মেমোরিতে স্থায়ী হয়। এখন সে 10 ঘন্টা পড়তেছে কিন্তু তার পড়ালেখা হচ্ছে না 1 ঘন্টা,
আরেকজনে 10 ঘন্টা পড়তেছে, তার পড়ালেখা হয়ে যাচ্ছে 20 ঘন্টার। বিষয়টা বুঝতে পারছো? 10 ঘন্টা পড়তেছে কিন্তু পড়ালেখা হচ্ছে 20 ঘন্টা। সে 10 ঘন্টা পড়তেছে, তার পড়ালেখা হচ্ছে না 1 ঘন্টা, 1 ঘন্টার হচ্ছে না। তার মূল কারণটা হচ্ছে আমরা যে প্রভাবক যেগুলো বলতেছিলাম, যে কিছু প্রভাবক যেগুলো আছে যেগুলো তাকে হেল্প করে পড়ালেখার স্পিডটাকে দ্বিগুণ করে দিতে, পরে যে একই সময় কিন্তু তার পড়ালেখা মানে অ্যাভারেজটা বেড়ে যায়, আবার সেও পরে একই লেভেলের কিন্তু তার পড়ালেখার লেভেলটা কমে যায়। তার কারণ হচ্ছে আমরা যখন পড়ি তখন স্পেশালি একটা ফ্লো স্টেট, রাসায়নিক কেমিক্যাল মস্তিষ্কে ক্রিয়েট হয়, ফ্লো স্টেট। সো ওই ফ্লো স্টেটের ক্ষেত্রে যে মূল যে কেমিক্যালগুলো সেটা হচ্ছে, একটা হচ্ছে ডোপামিন, আর হচ্ছে নরএফিনেফ্রিন, তারপরে অ্যানান্ডামাইড, এরকম আরও কিছু কেমিক্যাল আছে যেগুলো মস্তিষ্কে যদি একই সাথে ক্রিয়েট হয় তখন কিন্তু আমাদের পড়ালেখাটা স্পিড বেড়ে যায়। আমরা পড়ি 10 ঘন্টা কিন্তু পড়ালেখা হয়ে যায় 20 ঘন্টার। আমরা পড়ি 10 ঘন্টা, সেটা কি 10 গুণও বেড়ে যেতে পারে। তার মানে দৈনিক কেউ যদি 10 ঘন্টা পড়ে তাহলে সে 100 ঘন্টার পড়ালেখা করতে পারবে। কখন? যখন তার মস্তিষ্কে সে ফ্লো স্টেটটা তৈরি হবে। এখন আসলে ফ্লো স্টেট তৈরি করার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো কি? দেখো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখো, আমরা যখন সমাজে বেড়ে উঠি এক জায়গা থেকে আমাদেরকে ইন্সপায়ার দেয় উপরে ওঠার জন্য, আরেক জায়গা থেকে নিন্দুকরা পিছনে টান দেয়, তাই না? তার মানে কি, একটা আছে আমাদের উপরে ওঠার জন্য হেল্প করতেছে, আরেকটা আছে নিচে নামানোর জন্য কি হেল্প করতেছে, মানে হেল্প করে না, নিচে নামানোর চেষ্টা করতেছে। তাহলে এখানে কি হয় দেখো, তাহলে এখানে দুই ধরনের লোক আছে, একটা উপরে নিচ্ছে আর একটা নিচে নিচ্ছে। তাহলে আমাদের পড়ার ক্ষেত্রেও সেম একটা এফেক্ট আছে, যেই এফেক্টের কারণে আমরা পড়ালেখা দ্বিগুণ বাড়াইতে পারি, 3 গুণ বাড়াইতে পারি, বহুগুণ বাড়াইতে পারি, 10 গুণ পর্যন্ত বাড়াইতে পারি। আবার কিছু কাজ মানে এফেক্ট আছে, প্রভাবক আছে, যেগুলোর কারণে পড়ালেখা আর নিচে নেমে যায়। সো ওইগুলো কী কী? ধরো আমরা যখন পড়ালেখা করি তখন আমাদের স্পেশালি যেই বিষয়গুলো দরকার বেশি, সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে 5টা, যে বলি এখানে, সেটা হচ্ছে এ বি সি ডি ই। দেখো, 5টা জিনিস আমাদেরকে মানে নিচে নামায় দেয়, আমাদেরকে নিচে নামায় দেয়। এগুলো হচ্ছে ব্যাড এফেক্ট, মানে আমাদেরকে নিচে নামায় দেয়, আমাদেরকে সামনে এগোতে দেয় না। পড়ালেখার 10 ঘন্টা পড়লে আমাকে 1 ঘন্টার পর মুখস্থ করায়। সেই 5টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে অ্যাঙ্গার, ব্লেমিং, কমপ্লেন, ডিস্ট্রাকশন, ইগো। দেখো, তুমি সহজে মনে রাখতে পারো এ বি সি ডি ই 5টা শব্দ দ্বারা, 5টা বর্ণ দ্বারা এক সিকুয়েন্সিয়ালি 5টা ওয়ার্ড। সেটা হচ্ছে অ্যাঙ্গার, ব্লেমিং, কমপ্লেন, ডিস্ট্রাকশন, ইগো। মানে হচ্ছে অ্যাঙ্গার হচ্ছে রাগ, তোমার যখন খুব থাকবে তখন কিন্তু তোমার সেই ফ্লো স্টেট প্রবাহিত হবে না, মাথায় ফ্লো স্টেট তৈরি হবে না, তখন কিন্তু তুমি যতই পড়ো তোমার পড়ালেখার লেস হয়ে যাবে, কমে যাবে। দেন হচ্ছে ব্লেমিং, মানে হচ্ছে দোষারোপ করা, আরেকজনের দোষারোপ করা, আরেকজনের গীবত গাওয়া, এই অভ্যাসটা তোমাকে ত্যাগ করতে হবে। দেন হচ্ছে কমপ্লেন, অভিযোগ থাকা যাবে না, যে একটু থেকে অভিযোগ হয়। দেন ডিতে হচ্ছে ডিস্ট্রাকশন, যেগুলো আমাদের মেজর ফ্যাক্টর। আমরা অনেক সময় কি যেই এগুলো কি বলে আইসিটির যন্ত্রপাতিগুলো, এগুলো কাছে নিয়ে বসি, তার কারণে একটু পর নোটিফিকেশন শব্দ আসে। দেন আরও অনেক ডিস্ট্রাকশন হয়, যেগুলোর কারণে আমাদের কি লেসটা মানে হারটা কমে যায়। তারপরে ইগো হচ্ছে মানে হচ্ছে রাগ, এটা কি বলে হিংসা, হিংসা, বিদ্বেষ থাকা, এরকম থাকা যাবে না। সো এগুলো হচ্ছে আমাদের কি করে নিচে টানে। এখন আসো, যেগুলো হচ্ছে উপরে টানে সেগুলো কি আমাদেরকে সাহায্য করে, সেগুলো হচ্ছে গ্র্যাটিটিউড, আর হচ্ছে মেনটেনিং। বেশি বললাম না, একটু বলতেছি। গ্র্যাটিটিউড আর হচ্ছে মেনটেনিং, মানে গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা। তুমি যে ধর্মীয় হও না কেন, তুমি পবিত্র মনে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকবে। যেই কৃতজ্ঞ থাকার কারণে তোমার মনে একটা প্রশান্তি বিরাজ করবে, তখন সেটাকে তোমাকে হায়ার করে দেবে। আর মেনটেনিং মানে হচ্ছে ব্যবস্থাপনা। তোমার পড়ালেখার ক্ষেত্রে সবচেয়ে বড় কাজে লাগে সেটা হচ্ছে মেনটেনিং। মানে একটা হচ্ছে, এখানে অনেক কথা আছে, আমি একটু যদি বলে দিই। এখন মেনটেন করাটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। এখন কখন পড়লে কাজে আসবে, কখন পড়লে কাজে আসবে না, কখন পড়ালেখাটা এফেক্টিভ হবে, কখন মনে থাকবে বেশি, এটা হচ্ছে মেনটেনের অন্তর্ভুক্ত। তুমি যে 1 ঘন্টা একটা না 1 ঘন্টা পড়ো, তাহলে যতটুকু মনে থাকবে 1 ঘন্টার ভিতরে তুমি যদি 2টা ব্রেক দাও, 3টা ব্রেক দাও, তার চেয়ে বেশি মনে থাকবে। বুঝতে পারছি? আবার মেনটেনিং এমনও হয় যে পড়ালেখার ক্ষেত্রে গুছিয়ে পড়া। ধরো তুমি সারাদিনে একটা পড়া পড়ছো, এখন তুমি সেটা একবার পরেই রাইখা দিছো, 1 সপ্তাহ পরেও ধরো নাই, 1 মাস পরেও ধরো নাই, পরীক্ষার আগে ধরছো, অথবা 2 মাস পরে ধরছো, দেখবা ওইগুলো সব ভুলে গেছো, তখন আবার নতুন করে পড়তে হবে। তুমি যদি এরকম মেনটেন করতে পারো, সেই 1 ঘন্টা মানে 1 সপ্তাহের
পরে যে পড়াটা পড়ছিলা ওইটা যদি রিভিশন দাও, অথবা আজকে যা পড়ছো কালকে সকালে 10 মিনিট রিভিশন দাও, তার মানে প্রথম কি করলা, দৈনিক পড়াটা রাতে একবার রিভিশন দিলা, পরের দিন একবার রিভিশন দিলা, এক সপ্তাহ পর একবার রিভিশন দিলা, জাস্ট তোমার এনাফ হয়ে গেলো। তখন তুমি পরীক্ষার আগে পড়লেও দেখবো তোমার মনে থাকবে। সো এরকম মেনটেনিং একটা ব্যাপার আছে। সো কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞ থাকার উপায় হচ্ছে তোমার তোমার এই নিজ নিজ ধর্মের যে নিয়মাবলী সেগুলো পালন করতে হবে। সেগুলো যদি পালন করতে পারো, আর যদি মেনটেনিংটা তোমার ঠিক থাকে, তাহলে তোমার মনে করে যে পড়ালেখার 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ তুমি যত হায়ার করতে পারো তত গুণ বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণ কি, তোমার মাথার মাঝে ফ্লো স্টেটটা প্রবাহিত হবে, তখন তোমার অবভিয়াসলি সবগুলো কাজে আসবে। তাহলে আজকে মনে হয় অনেকক্ষণ বলে ফেললাম। সো পড়ালেখার ক্ষেত্রে একটা দিক বললাম, তোমাদের যারা ভালো লাগে না তারা কি আর করবা, চেষ্টা করতে থাকো, একসময় সফল হবে। ভালো না লাগার কারণও নাই, ভালো লাগাতে হবে। ভালো লাগানোর জন্য তোমাকে নিজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তাহলে আজকে পর্যন্তই। পরবর্তীতে আমাদের ডে 3-তে আরেকটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।